আমার থেকে কিছুটা দূরে দুইটা সুন্দরী মেয়ে বসে আছে, তবে একটা বেশি সুন্দর। মেয়েটা এত সুন্দর যে পরি বললেও ভুল হবে। মেয়ে দুইটা গল্প করছে আর হাসে। মেয়েটাকে কেন জানি রাগানোর ইচ্ছে হলো, তাই নীলকে উদ্দেশ্য করে একটু জোরে জোরে বললাম, দোস্ত, হাসিটা দেখেছিস কি বিশ্রী? আমার তো মনে হচ্ছে একটা পেতনিও এর থেকে বেশি ভালো করে হাসতে পারে। আমার কথা শুনে মেয়ে দুইটা আমার দিকে তাকালো। আবারও বললাম, চেহারাটা দেখেছিস? মনে হচ্ছে শেওড়া গাছের পেতনি। মেয়েটা এবার আমার কাছে এসে বলল, আমি শেওড়া গাছের পেতনি? আমার হাসি থেকে পেতনি বেশি সুন্দর করে হাসতে পারে? আরে আপনি এভাবে রাখছেন কেন? আমার সম্পর্কে এগুলো বলছেন? আমি এগুলো শুনে রাখবো না তো কি নাচবো নাকি? তাহলে তো ভালোই হয়, তাই না রে নীল? আর আমরা ফ্রিতে নাচও দেখতে পাবো। নাচেন নাচেন। যাতে মাতাল তালে ঠিক। আর আমাকে নিয়ে এগুলো বলছেন কেন সেটা বলেন তো? কে বলেছে আমি এগুলো আপনাকে বলেছি? এখানে কি শুধু আপনি আছেন? এখানে তো আরো অনেক মেয়ে আছে। আপনি আমার দিকে তাকিয়ে এগুলো বলছিলেন। আপনি কি আমাকে ফলো করছেন? আজব তো, কোন দুঃখে আমি আপনার মতো ছাগলকে ফলো করতে যাব? যাক, এতদিনে তাহলে আমার ছাগি আমাকে চিনতে পেরেছে। আমি আপনার ছাগি? কোন দিক থেকে আমাকে আপনার ছাগি মনে হচ্ছে? আমাকে যে দিক থেকে আপনার ছাগল মনে হচ্ছে সেই দিক থেকে। ফালতু এসব আজাইরা পাবলিক কোথা থেকে যে আসে কে জানে। আপনি যেখান থেকে এসেছেন সেখান থেকে। আমার কথা শুনে মেয়েটা আরও রেগে গেল। মেয়েটার রাগে কটমট করতে করতে চলে গেল। রাগবারই কথা, কারণ এত সুন্দরী মেয়েকে পেতনি বলে এমনিতে রেগে যাবে। শুধু সুন্দরী মেয়েকে বলে রাখবে না, যে কোনো মেয়েকে বললেই রেগে যাবে। আমি আর নীল তো হাসতে হাসতে শেষ। নীল হাসতে হাসতে বলল, মামা সেই মজা লাগলো। আর যাই বলো, মেয়েটার আগে মুখ অনেক মায়াবী লাগছিল। আমি তো 2 বালতি ক্রাশ খেয়েছি। যাই বল, মেয়েটা কিন্তু সেই রকম সুন্দরী। আর বেশি ক্রাশ খেলে হজম করতে পারবে না। হুম। আচ্ছা চল বাসায় যাওয়া যাক, দুপুর হয়ে গেছে। ওকে চল। পার্ক থেকে আমি আর নীল বাসার দিকে হাঁটতে লাগলাম। চলেন, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আকাশ। এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে উড়ে বেড়াচ্ছি। ও থুক্কো, আমার তো ডানা নেই যে উড়ব, ঘুরে বেড়াচ্ছি। আমি আমার খালাম্মার বাসায় এসেছি ছুটি কাটাতে। এখন ভাবছেন এখানে আবার বন্ধু কোথায় পেলাম, তাই না? তাহলে শোনেন কোথায় পেলাম। 4 বছর আগে একদিন খালাম্মাদের বাসায় এসেছিলাম। তখন নীলের সাথে আমার পরিচয় হয়, আর তখনই বন্ধুত্বটাও হয়ে যায়। আমরা সেম ক্লাসেই পড়ি। এই দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে খালাম্মাদের বাসার কাছে চলে এলাম। আচ্ছা যাই রে, বিকেলে দেখা হবে। হুম। নীল চলে গেল আর আমি খালাম্মাদের বাসার কলিং বেলে চাপ দিলাম। কলিং বেলে চাপ দিতেই ফারজানা আপু দরজা খুলে দিল। এখন ভাবছেন ফারজানা আপুটা আবার কে? এটাও জেনে নেন, ফারজানা আপু হচ্ছে আমার একমাত্র সিনিয়র খালাতো বোন। কিরে, সকালে আসতে না আসতেই কোথাও যাওয়া হয়েছিল? আমি গো বন্ধু উইথ আড্ডা টু গিভ। তোর ভুলভাল ইংরেজি বলা বন্ধ কর। হুম। যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। ওকে মাই ডিয়ার আপি। যাবি নাকি তোকে উত্তম মাধ্যম দেব? আরে যাচ্ছি যাচ্ছি, এত চেতো কেন? তারপর গোসল করতে এলাম। গোসল শেষ করে খেতে এলাম। এসে খালাম্মাকে বললাম, ও আম্মুর বড় বোন, তাড়াতাড়ি খেতে দাও, পেটে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তুই এত ফাজিল কেন বলতো? ওপরালাই ভালো জানে। খালাম্মা খাবার বেড়ে দিতে দিতে বলল, যেমন বাপ তেমন তার ছেলে, ওর বাপ তো ফাজিল। মুচকে হেসে বললাম, যাকে বলে বাক্যে বেটা সিফাইকা গোড়া। হয়েছে, আর প্রবাদ বাক্য ঝাড়তে হবে না, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। হুম। খালাম্মা আমাকে অনেক ভালোবাসে, আদর করে, কারণ তার কোনো ছেলে নেই। আর ফারজানা আপু আমাকে অনেক ভালোবাসে, আদর করে, কারণ তার কোনো ছোট বা বড় কোনো ভাই নেই তাই। আর আমিও আপুকে খালাম্মাকে অনেক ভালোবাসি। আর সুযোগ পেলে ফারজানা আপুদের বাসে আসি, কারণ অনেক আদর যত্ন পাই তাই। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। আমার না, আমি এলে এই রুমেই থাকি, এ আর কি। তারপর দিলাম ঘুম। এক ঘুমে বিকাল। হাই তুলতে তুলতে রুম থেকে বাইরে বের হলাম। বের হতেই আমি অবাক, কারণ যে মেয়ের সাথে পার্কে ঝগড়া করেছিলাম সে মেয়েটি আবুর সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে। মেয়েটা চোখে চোখ পড়ল। মেয়েটা আমাকে দেখে ফারজানা আপুকে বলল, ফারজানা, এই ছেলেটা কে রে? ওটা আমার খালাতো ভাই। কি? কেন? আর তুই এত অবাক হচ্ছিসই বা কেন? তোর খালাতো ভাই একদম একটা ফালতু ছেলে। কেন, কি হয়েছে? ও আবার তোর সাথে কি করেছে? আর বলিস না। তারপর মেয়েটা আপুকে
পার্কে ঘটে যাওয়া সব কিছু বলল। মেয়েটার কথা শুনে তো আপু হাসতে হাসতে সবাই শুয়ে গেল। হাসবি না বলছি। তো কি করব? হাসির কথা শুনিয়ে হাসবো না তো কি কাঁদবো নাকি? আমার কিন্তু রাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর হাসবো না। আকাশ না ফাজিলের ডিব্বা, সব সময় ফাইজলামি করে। আকাশটা আবার কি? আমার খালাতো ভাই। ও, আকাশ তো আমার 3 বছরের ছোট, তাই না? কেন? এই ছেলে, এদিকে আয়। আমি আমার রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তখন ফারজানা আপুর বান্ধবী আমাকে ডাকলো। মেয়েটার ডাক শুনে নিচে এলাম। এসে সুন্দর করে আপু আর ওই মেয়েটার মধ্যখানে বসে পড়লাম। এই এই, এখানে বসলি কেন? ওঠ ওঠ। কেন? উঠতে বলছি না? আপনার সমস্যা হলে আপনি উঠে যান, তাই না আপু? হুম আমার পাশে বসলি কেন? আমি আপনার পাশে বসেছি নাকি? আমি তো আমার আপুর পাশে বসেছি। তো ওই পাশে গিয়ে বস। আপনার সমস্যা হলে আপনি ওখানে বসেন। ছ্যাচরা। শেষরি মেয়েটা গিয়ে আপুর অন্য পাশে বসলো। ফারজানা আপু আমাদের এমন ঝগড়া দেখে হাসে। তারপর আমি আবার বললাম, আচ্ছা আন্টি, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে হচ্ছে না। এক কুত্তা, আমাকে দেখে তোর আন্টি মনে হচ্ছে? না তো, আপনাকে দেখে আমার দাদির বয়সী লাগে। তোকে তো আজ আমি। এই থাম থাম। তোর আদরের ভাইকে আগে থামতে বল। আমি আগে শুরু করিনি, আপনি আগে শুরু করেছেন। আরও হ্যাঁ, আপনাকে কোথায় দেখেছি সেটা মনে পড়েছে। আপনাকে শেওড়া গাছে দেখেছি। মেয়েটা আমার কথা শুনে আরও রেগে গেল। রেগে গিয়ে বলল, তোকে আজ কি করবো আমি নিজেও জানি না। তুই এভাবে ওখান থেকে বসে থাক, পালাবি না একদম। ওখানে বসে থাক। পাগল নাকি? মার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই দিলাম রুমের দিকে দৌড়। এক দৌড়ে ছাদের ওপরে। আর ছেলে হয়ে মেয়ের কাছে মার খেলে আমার ইগোতে লাগবে। হাসবি না। এই অপমানের প্রতিশোধ আমি তোর খালাতো ভাইয়ের কাছ থেকে গুনে গুনে নেব। তাই নাকি? তা কি করবে শুনি? কি করবো এখনো ঠিক করিনি। এমন কিছু করব যেন ফাজলামি করা ভুলে যায়। এমন কিছু করবি না যেন পরে তুই আফসোস করিস। হুম। ও অনেক ফাজিল, কিন্তু অনেক মিশুক। আর জেদিও। ওর জেদের কাছে সবাইকে হার মানতে হয়। ওর সম্পর্কেও তোকে ব্যাখ্যা করতে বলিনি। এমনিতেই ওর উপরে মেজাজটা গরম হয়ে আছে। আর তুই আমার সামনে ওর মতো হারামির গুণগান গাইছিস। কি ব্যাপার মাহি, এমনভাবে রেগে আছো কেন? কি আর হবে, ফাজিলটা রাগিয়ে গেল। ও মাহি, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আজ যাই তাহলে। ওকে। আমি ছাদের উপর থেকে সব শুনছিলাম আর দেখছিলাম। ও, তাহলে মেয়েটার নাম মাহি। বাহ, নামটা অনেক সুন্দর তো। আমার নামের সাথে কেমন মিলে যাচ্ছে। আকাশের মাহি। হি, যেমন নাম তেমনই সুন্দর। মাহিও দেখতেও অনেক সুন্দর। আমি তো পার্কে দেখার পর থেকে ওর প্রতি ফিদা হয়ে গেছি। দেখি পেছনে ঘুরে সিনিয়র ক্রাশকে পটাতে পারি কিনা। তাহলে অনেক দিনের ইচ্ছা সিনিয়র আপুর সাথে প্রেম করার সেই ইচ্ছাটাও পূরণ হবে। সে মাহি আপু চলে গেল। আমি ওয়াশরুমে যেয়ে গা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়া হয়নি। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। আমাকে বাইরে যেতে দেখে ফারজানা আপু বলল, কিরে ফাজিল, কোথায় যাওয়া হচ্ছে? বাইরে আড্ডা দিতে। আচ্ছা যা। বাসার বাইরে চলে এলাম। এসে নীলহালারে ফোন দিয়ে আসতে বললাম। একটু পর নীল এলো। তারপর দুজনে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলাম। আপুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে এসে মোবাইলে গেম খেলতে লাগলাম। রাতে আপু খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল, তাই খেতে গেলাম। ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আমার খালু দেশের বাইরে থাকে, তাই তার সাথে পরিচয় করে দিইনি বা তার সাথে কোনো কথা বলিনি। তা যাই হোক গা। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আপু ভার্সিটি যাচ্ছে, তাই আপুকে বললাম, আপু আমিও তোমার সাথে তোমার ভার্সিটিতে যাব। কেন? তোমার ভার্সিটি দেখব তাই। আচ্ছা চল, কিন্তু ওখানে গিয়ে কারোর সাথে ফাজলামি করবি না। সেটা বলতে পারবো না। তাহলে যেতে হবে না। খালাম্মু। এই ফারজানা, তোর সাথে আকাশকে নিয়ে যা। চল চল, ফাজিল কোথাকার। আপুর সাথে বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আপু একটু যে দাঁড়িয়ে গেল, তাই আপুকে বললাম, এখানে দাঁড়ালে কেন? ইরার জন্য। ও, ওর বাসা কোথায়? এই তো সামনেরটাই। 1 মিনিট পর দেখলাম মাহি আপু বাসা থেকে বেরিয়ে এলো। মাহি আপুকে দেখে একটা মুচকি হাসি দিলাম। মাহি আপু আমাকে দেখে রেগে গেছে, সেটা মাহি আপুকে দেখেই বোঝা যাচ্ছে। কিরে ফারজানা, এই ফালতুটা এখানে কি করছে? আমাদের সাথে ভার্সিটি যাবে। ও কিরে, তুই ভার্সিটি যেয়ে কি করবি? শুনলাম ভার্সিটিতে অনেক মশামাছি আছে, তাই সেগুলোই মারতে যাব। তুই যেমন ফালতু, তোর কথাগুলোও ফালতু। এর আপুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। ডিসগাস্টিং।
কিরেইরা, তুই আমার এমন কিউট সুন্দর ভাইকে দেখে এমন করছিস কেন? কিউট না ছাই, গতকাল থেকে ওর উপরে মেজাজ বিগড়ে আছে আমার। ইরাপুর দিকে তাকিয়ে আবারও মুচকে হাসলাম। কিরে, তোর সমস্যা কি? এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? লে হালুয়া, আমি বলে হাসতেও পারবো না। ও হাসছে, তাতে তোর সমস্যা কোথায়? তুই আমার দিকে তাকে হাসবি কেন? আপু, তোমার বান্ধবী তো মহা ঝগড়ুটে। তোমার বান্ধবী কি এভাবে সবার সাথেই ঝগড়া করে? ফারজানা আপু আমার কথা শুনে হাসে, আর ওইদিকে তো ইরা আপু রেগে ফায়ার। উত্তর তোকে তো। মাহি আপু আমাকে মারতে এলো, তখন আমি সামনের দিকে দিলাম তোর। ওর পিছনে এমনভাবে লাগছিস কেন বলতো? তোর খালাতো ভাইকে দেখলে না আমার পুরো শরীর জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসে ফোন দিব নাকি? কেন? তোর শরীর জ্বলছে তাই ভাবলাম ফায়ার সার্ভিস কর্মী এসে পানি দিয়ে তোর শরীরে জ্বালানি ভাবে। কুত্তি তোকে তো। আচ্ছা বাদ দে, ভার্সিটি চলে এসেছি, ভিতরে চল। এই আকাশ, তুই ভিতরে যাবে নাকি? আপুদের সাথে ভিতরে গেলাম। ভিতরে এসে মনে হচ্ছে ভুল করে আমি কোনো ময়দা ফ্যাক্টরিতে চলে এসেছি। ভাই রে ভাই, প্রায় সবই ময়দা সুন্দরী। তাই আপুকে বললাম, আপু আমি কি ভুল করে কোনো ময়দার ফ্যাক্টরিতে চলে এসেছি? কেন? না মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখি ময়দা মাখা কিছু রমণীকে দেখতে পাচ্ছি, তাই আর কি। আর আমার কি মনে হয় জানো, এরা ময়দা ফ্যাক্টরিতে কাজ করেছে, তাই হয়তো এদের মুখে এত ময়দা, তাই না আপু? তোর বড় তো ময়দা মেখেছে। আমার আপু এমনিতে অনেক সুন্দর, তোমার মতো ময়দা মেখে আন্টি থেকে সেরি হয় না। ফারজানা, তোর খালাতো ভাইকে আর কথা বলতে বারণ কর, না হলে ওর অবস্থা কি যে করবো আমি নিজেও জানি না। গতি বেগতিক দেখে যে কোনো সময় দু একটা পড়ে যেতে পারে আমার সুন্দর কিউট গালের উপর, তাই এখান থেকে কেটে পড়াই ভালো। তাই ফারজানা আপুকে বললাম, আপু আমি তাহলে চারদিকটা ঘুরে ঘুরে দেখি। ওকে যা। আপুদের কাছ থেকে চলে এলাম, এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাবারে, এদিকে তো দেখি জোড়া জোড়াটাও দেখছি। হাঁটছি, তখন হঠাৎ করে একটা মেয়ে এসে আমার উপর পড়ে গেল। আমিও নিজেকে সামলাতে না পেরে নিজে পড়ে গেলাম, আর মেয়েটা আমার ওপরে। মেয়েটার সূর্যরা এসে আমার কপালে পড়লো। মেয়েটা তাড়াতাড়ি উঠে লজ্জায় মাথা নিচু করে নিল আর বলল, সরি, হঠাৎ করে পাটা কিসের সাথে বেঁধে যেন আপনার উপর পড়ে গেলাম। ইটস ওকে। আমার একটু লজ্জা লাগছিল, তাই ওখানে না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। এই শুনুন। মেয়েটার কথা না শুনে হাঁটতে লাগলাম। হাঁটছি, তখন খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। সবার এমনভাবে হাসার কারণ বুঝতে পারলাম। আপুদের খুঁজতে লাগলাম, অনেক খোঁজাখুঁজি করে আপুদের পেলাম। এখানেও সেম কেস, আপু তাদের বান্ধবীরাও হাসে। আপুদের হাসির কারণ বুঝতে না পেরে আপুকে বললাম, আরে তোমরা সবাই এভাবে হাসছো কেন? এই দেখ। আমি তো জমিন থেকে আকাশে পড়লাম, থুক্কো আকাশ থেকে জমিনে পড়লাম, কারণ আমার কপালে লিপস্টিকের দাগ। তার মানে ওই মেয়েটা, ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। আমি তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে মুছে নিলাম। তারপর আপুকে আবার বললাম, দেখো তো আর আছে কি না। কিন্তু ওকে কে কিস করলো? আর বলো না। তারপর আপুকে সব বললাম। আপু হাসতে হাসতে বলল, কোন মেয়েটা? এখানে তো এত মেয়ের ভিতর কোথায় খুঁজবো, আর কখনো যদি দেখা হয় তাহলে তোমাকে দেখাবো। ও আচ্ছা, আমরা এখন ক্লাসে যাব, তুই কি করবি? আমি বাসা চলে যাব। ওকে। ইরাপুর দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে বললাম, বাই বেবি। কুত্তা তোকে তো। আমার কথা শুনে ফারজানা আপু আর তার বাকি বান্ধবীরা হাসতে লাগলো, আর এদিকে তো ইরা আপু রেগে আগুন। আমি নিশ্চিত এখানে থাকলে আমার উপর দিয়ে টর্নেডো অথবা সাইক্লোন বয়ে যেতে পারে, তাই এখানে আর না দাঁড়িয়ে থাকাটাই ভালো। ওখান থেকে ভার্সিটির বাইরে বের হয়ে এলাম। এসে নীলকে ফোন দিলাম। নীল ফোন রিসিভ করতেই বললাম, কিরে কোথায় তুই? বাসায় কেন? তাড়াতাড়ি বাইক নিয়ে ভার্সিটির সামনে আয়, ঘুরে বেড়াবো। আচ্ছা দাঁড়া, আসছি। 10 মিনিট পর নীল এলো, এসে বলল, তুই ভার্সিটির সামনে কি করিস? এমনি আপুর সাথে আপুর ভার্সিটি দেখতে আসছিলাম, এই আর কি। ও, আর কোথায় ঘুরতে যাবি? যেখানে ভালো হবে সেখানে চল। তাহলে চল গ্রামের দিকে যাই, ওইদিকে অনেক সুন্দর। ওকে। তারপর দুজনে বাইকে করে গ্রামের দিকে ঘুরতে চলে গেলাম। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। হঠাৎ ফোনটা বেঁচে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখে ফারজানা আপু। রিসিভ করলাম। রিসিভ করতে আপু বলল, কোথায় আছিস? ঘুরে বেড়াচ্ছি। কেন? তাড়াতাড়ি বাসায় আয়। আসি। ফোন কেটে দিলাম। তখন নীল বলল, কে ছিল? ফারজানা আপু বাসায় ডেকেছে। চল তাহলে। বাসার দিকে রওনা দিলাম। 30 মিনিট পর বাসায় পৌঁছালাম। বাসায় কলিং বেলে চাপ দিতে খালাম এসে দরজা খুলে দিল। কোথায় যাওয়া হয়েছিল? গ্রামের দিকে ঘুরতে। ও, আর যা,
তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে খেতে আয়। খালাম্মার কাছ থেকে এসে গোসল করতে এলাম। গোসল শেষ করে নামাজ পড়ে এসে খাবার টেবিলে বসলাম। খালাম্মা খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে আপু বলে উঠল, তোকে রূপা খুঁজছিল। রূপাটা আবার কে? ওই যে সকালে, ওর নাম রূপা। ওহো, কিন্তু আমাকে কেন খুঁজছিল? আর তুমি কিভাবে জানলে ওই মেয়েটি ওটা? না মানে মনে হলো তাই আর কি। ও, হুম। ওর আবার কি হলো রে? আমাকে খুঁজবে কেন? তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠে বাইরে গেলাম। তারপর নীলকে ফোন করে আসতে বললাম। নীল এসে বলল, এখন আবার কোথায় যাবি? চল, তাইলেই দেখতে পাবি। আচ্ছা। আসলে ইরাপুকে দেখে যাব, তাই নীলকে ডাকলাম। দুজনে হাঁটতে হাঁটতে ইরাপুদের বাসার সামনে চলে এলাম। এসে দেখি ইরাপু ছাদের উপর দাঁড়িয়ে আছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। নীল ইরাপুকে দেখে বলল, এটা সেদিনের মেয়েটা না যার সাথে পার্কে ঝগড়া করছিলে? এটা ফারজানা আপুর বান্ধবী, আর একে দেখতে এখানে এলাম। কি? আর যতই হোক আমার ক্রাশ বলে কথা, আর দেখি পটাতে পারি কিনা। মেয়েটা তো তোর সিনিয়র। তাতে কি হয়েছে? আমি ইরাপুর উপর ফিদা হয়ে আছি সেই দিন থেকেই। ইরা আপুটা আবার কে? আমার ক্রাশের নাম। ও, কিন্তু মেয়েটা তো তোর দিকে রাগি ভাবে তাকিয়ে আছে। তাহলে পড়াবে কিভাবে? দেখা যাক কিভাবে পটাতে পারি। শালা জুনিয়ররা থাকলো পরে, এখন নাকি সিনিয়র আপুর সাথে প্রেম করবে। সিনিয়রদের সাথে প্রেম করার মজাই আলাদা। বাল। আর বললাম না, কারণ আমি পুরোটা না বললেও আমার ভিউয়ার্সরা ঠিকই বোঝে যাবে, কারণ তারা তো অনেক ট্যালেন্টেড। হয়েছে, আর চল সামনে থেকে ঘুরে আসি। একটু সামনে যেতে কে যেন আমার নাম ধরে ডাক দিল। কিরে, ওই মেয়েটা তোকে ডাক দিচ্ছে কেন? কোন মেয়েটা? আবে হালা, ওইদিকে ছাদের উপরে থাকা। চাঁদের উপর তাকিয়ে দেখি সকালের ওই মেয়েটা। ওখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কিরে ভাই, মেয়েটা কে? তাহলে শোন। তারপর নীলকে সকালে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনাটা বললাম। আমার কথা শুনে নীল তো হাসতে হাসতে মাটিতে পড়ে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি বললাম, এই হাসি থামা, মেয়েটা আসছে। মেয়েটা আমাদের কাছে এলো। হাই, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আকাশ। আপনার নাম রূপা, রাইট? কিন্তু আপনি জানলেন কিভাবে? ফারজানা আপু বলেছিল তাই। ও, কোন ক্লাসে পড়েন? ইন্টার পরীক্ষা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি? অনার্স সেকেন্ড ইয়ারে। ও, খুব ভালো তো। ওকে, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন কথা হবে। আগামীকাল ভার্সিটি আসবেন? আমি কি ভার্সিটিতে পড়ি যে প্রতিদিন ভার্সিটিতে যাব? তাও তো ঠিক। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। আমি তো ফোন ইউজ করি না, এটা বলে মনে মনে বললাম। ইয়াহ, ডাহা মিশা কথা। ফোন না টিপলে আমার দিনই কাটে না। আর ফোন নাই বলার একটাই কারণ, সেটা হচ্ছে মেয়েটাকে আমার সুবিধা মনে হচ্ছে না, তাই। কেন? এমনি ভালো লাগে না। ও, ওকে ভাই। মেয়েটার প্রতি উত্তর না শুনে আমি আর নীল হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নীল বলল, কিরে মিথ্যা বললি কেন? কি মিথ্যা বললাম? তোর ফোন নেই বললি যে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, তাই। আচ্ছা, বুঝলাম। একটু পর ইরাপুদের বাসার সামনে চলে এলাম। এসে দেখি ইরাপু এখনও ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আবার রাগীভাবে আমার দিকে তাকালো। এর একটা ব্যবস্থা করতেই হবে। বড়দের সাথে লাগতে আসার কেমন ফল ওকে বুঝিয়ে দিতে হবে, আর ওই ফাজলামি করা বন্ধ করতে হবে। ইরাপুর চোখ আমার চোখে পড়ল। তখন মুচকি হাসি দিয়ে চোখ মারলাম। ইরাপু তো আরও রেগে আগুন। আমি ওখানে না দাঁড়িয়ে বাসায় ছুটে এলাম। 5 দিন পর। এই 5 দিন ইরাপুকে শুধু ফলোই করেছি আর অনেক জ্বালিয়েছি। সাথে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কেউ পাশে এসে দাঁড়ালো। কে দাঁড়ালো দেখার জন্য মাথা ঘুরালাম। দেখি ইরা আপু। আমি বেশ অবাক হলাম আর ভাবনার জগতে ডুব দিলাম, কারণ ইরা আপু আমাকে সহ্য করতে পারে না, আর সে কিনা আমার পাশে এসে দাঁড়ালো। ইরাপুর কথায় ভাবনার ছেদ ঘটলো। ইরা আপু বলল, কি রে ফাজিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই তো আকাশের তারা কোণে। ফাজিল কোথাকার, এই বিকেলে তারা কোথায় পেলি? কিছু বলবা নাকি? তুই আমাকে ফলো করছিস কেন? কোথায় ফলো করি? তোর কথা ভেবে আটকে যাচ্ছে কেন? এমনি। মিথ্যে বলছিস কেন? আসলে কি? আসলে আপনাকে আমার ভালো লাগে, তাই। আমি তোর থেকে 3 বছরের বড়, বুঝেছিস? এটা কোনো সমস্যা না, আমার তো বড় আপুদেরই ভালো লাগে। তাই নাকি? আজ ইরাপুর হলো কি কিছুই তো বুঝতে পারছি না। তার মানে কি ইরাপু প্রপোজ করে দেখে কি হয়, যেই ভাবা সেই কাজ বলেই দিলাম।
আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই ফলো করি। আমার কথা শুনে ইরা আপু আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আবার বললাম, কি হলো, এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? এভাবে প্রপোজ করলে হবে না, ভালোভাবে প্রপোজ করতে হবে। এ তো বৃষ্টি না চাইতেও জল, থুক্কো, জল না চাইতেই বৃষ্টি। খুশিতে কথা গলায় উলটপালট হয়ে যাচ্ছে। খুশিতে তো আমার মনের ভেতর লুঙ্গি ড্যান্স দেওয়া শুরু করে দিয়েছে। ছাদে একটা গাঁদা ফুলের গাছ ছিল, ওখান থেকে একটা গাঁদা ফুল ছিঁড়ে হাঁটু গেড়ে বসে বললাম, তুমি কি হবে আমার সেই কবিতা যা প্রতিদিন অনুভব করতে পারি কিন্তু লিখতে পারি না? তুমি কি হবে আমার সেই অনুভূতি যা অনুভব করেও তোমাকে করতে পারি না? তুমি কি হবে সেই ছবি যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না? তুমি কি হবে সেই ভালোবাসা যা আমি চাই কিন্তু তা কখনো পাইনি? এই জুনিয়র তোমাকে অনেক ভালোবাসবে। তুমি কি আমাকে ভালোবাসবে? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ টু। ইরাফু পোলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় আমি ব্যাবাচিকা খেয়ে গেলাম। এই প্রথম কোনো নারী এরকম করে আমাকে জড়িয়ে ধরলো। শরীরের ভেতর কেমন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আমিও আস্তে আস্তে ইরাপুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ কারো গলার আওয়াজে দুজনকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখে ফারজানা আপু। আমি আপুকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিলাম। কিরে এগুলো কি হচ্ছে? দেখতেই তো পেলি, তাহলে আর নতুন করে কি বলবো? আবার পিচ্ছি ভাইকে তোর পছন্দ আগে বলতেই পারতি। এতদিন ধরে ঝগড়া করার কি ছিল? না মানে বুঝিস তো, যে প্রেম ঝগড়া থাকে শুরু হয় সেই প্রেম না সারা জীবন থাকে। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। এখানে থাকতে কেমন কেমন লাগছে, তাই নিচে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। তখন ফারজানা আপু বলল, কিরে ফাজিল, কোথায় যাচ্ছিস? নিচে। অনেক লজ্জা করছে, তাই দৌড়ে একেবারে বাড়ির বাইরে ছুটে এলাম। বাইরে এসে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাসায় আসলাম। রাতে খাবার সময় ফারজানা আপু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আপুর এমন হাসি দেখে বললাম, এভাবে হাসছো কেন? তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। আমি আবার কখন ছোট ছিলাম? তুই তো আমার দাদা। আর তোমার ফোনটা দাও তো। কেন? এমনি দাও। এটার নাম্বার নিবি তাই তো? আপু কথাটা আস্তে আস্তে বলল, কারণ খালাম্মা শুনে নেবে তাই। আপুর দিকে তাকিয়ে বললাম, আপুর কাছ থেকে ফোনটা নিয়ে ইরাপুর নাম্বারটা নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ইরাপুকে ফোন দিলাম। 3 বার রিং হতে ইরাপু ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? তোমার জামাই। শালা ফাজলামি করার জায়গা পাস না? ফোন রাখ, না হলে তোর কানের নিচে না একটা থাপড়া বাজাবো। আরে বামুনি, এত রাখছো কেন? আমি আকাশ। ও তুমি? কি করো? পড়ছিলাম। তুমি? তাহলে তো ডিস্টার্ব করলাম। আচ্ছা পরে কথা বলবো। আরে না, পড়া শেষ হলো, এখন ঘুমাতে যাব। ও খেয়েছো? তোমার খাওয়া হয়েছে? আর আগামীকাল রেডি থেকো, ঘুরতে যাবো। তাই নাকি? তা কোথায় যাবে শুনি? পার্কে। ভার্সিটিতে আমার তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, বিকেলে গেলে হয় না? হয়। আল্লাহ হাফেজ, ঘুমিয়ে যাও। ওকে, আল্লাহ হাফিজ। ফোন কেটে দিলাম। তারপর দিলাম ঘুমের রাজে পারি। সকালে ফারজানা আপু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে এলাম। তারপর আপুকে বললাম, আপু তোমার সাথে ভার্সিটি যাব। এখন তো আরো যাবি। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। তারপর রেডি হয়ে নিচে এলাম। নিচে এসে দেখি ফারজানা আপু বসে আছে। তুই কি মেকআপ করেছিলি নাকি যে এত দেরি হলো? আরে না, আচ্ছা চলো। তারপর আমি আর ফারজানা আপু বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ইরাপোদের বাসার সামনে এসে দাঁড়ালাম। 2 মিনিট পর ইরাপো ওদের বাসা থেকে বেরিয়ে এলো। বাহ, আমার পরিটাকে লাল পোশাকে তো অনেক লাল পরি লাগছে। আমি তো আবারও নতুন করে ইরাপোর প্রেমে পড়লাম। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি। হঠাৎ কারো থাপ্পড়ের আঘাতে ধ্যান ভাঙলো। এমনভাবে মাথায় মারলে কেন? গর্ধপের মতো এই দিকে এক ধারে তাকিয়েছিস, তাই তোর ধ্যান ভাঙানোর জন্য মারলাম। আর এরা 2 মিনিট হলো এখানে এসেছে। মাথা চুলকাতে চুলকাতে বললাম, ও এত মাথা চুলকালে মাথার সব চুল উঠে যাবে। মানে কিরে, ওকে এভাবে বারবার লজ্জা দিচ্ছিস কেন? এতে তোর কোথায় সমস্যা? আমারই তো সব সমস্যা। আমার বয়ফ্রেন্ডকে তুই লজ্জায় ফেলবি আর আমি কি চুপ থাকবো? বাবা, এত ভালোবাসা? যতই হোক আমার জুনিয়র বয়ফ্রেন্ড। আমি শুধু চুপ করে ওদের ঝগড়া শুনে যাচ্ছি। ওদের কথা শুনতে শুনতে ভার্সিটি চলে এলাম। তারপর ভিতরে গেলাম। ভার্সিটিতে আমাকে দেখে রূপা নামের মেয়েটি আমার কাছে এলো। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ কি মনে করে ভার্সিটিতে আসা হলো? এমনি ঘুরতে এলাম। কেন? এমনি? ইরাপুকে দেখলাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তাই রূপাপুকে বললাম, আচ্ছা বাই।
কোথায় যাবে? একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। ওকে, বাই। ওখান থেকে চলে এসে ইরাপুরা যেখানে বসে আছে সেখানে এলাম। মেয়েটার সাথে এত কিসের কথা? এমনি কেমন আছিস সেটা জিজ্ঞেস করছিল। তাই বলে হেসে হেসে কথা বলবা? এসে কথা বলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। এভাবে আর যেন আর কারোর সাথে হেসে হেসে কথা বলতে না দেখি। আচ্ছা, আর একটা কথা, প্রতিটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস। তোদের ঝগড়া হয়েছে? আর এই, তুই এবার যা, আমাদের ক্লাসের সময় এসেছে। তারপর ওখান থেকে বাসায় চলে এলাম। বিকেলে ইরাকে ফোন দিয়ে বললাম, কোথায় তুমি, ঘুরতে যাবে না? আমি তো ব্যস্ত, এখন যেতে পারবো না। ও আচ্ছা। মন খারাপ? না, আচ্ছা ঠিক আছে, কাজ করো। পরে কথা বলবো বাবু, ওকে? আচ্ছা। মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে মাথা নিচু করে বসে আছি। তখন ফারজানা এসে বলল, কিরে, এমনভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। কি হয়েছে? না, এমনিতেই ভালো লাগছে না। আমার সাথে একটু শপিং মলে চল তো। কি করতে যাবা? মানুষ শপিং মলে কি করতে যায়? শপিং করতে? আমিও তাই করব। ও ওকে, চলো। হুম। আমি আর আপু বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে শপিং মলে চলে এলাম। আপু শপিং করতে লাগলো। একটা দোকানে নীল রঙের একটা ব্রেসলেট দেখতে পেলাম, তাই ওই দোকানে গিয়ে ব্রেসলেটটা কিনে নিয়ে পকেটে রেখে দিলাম। এটা ইরাপুর হাতে অনেক সুন্দর দেখাবে, আগামীকাল দিতে হবে। তারপর আপুর কাছে চলে গেলাম। কিরে, কোথায় গিয়েছিলি? আশেপাশে ছিলাম। আমি কিন্তু দেখেছি। মাথা চুলকাতে চুলকাতে বললাম, ও এই 2 দিনে এত ভালোবাসা যে ব্রেসলেট কিনছিস। কই, আমাকে তো কোনোদিন কিছু কিনে দিলি না। দিব তো, অনেক বড় একটা গিফট দিব তো। কি? তোমাকে একটা হাজবেন্ড গিফট করব। হারামি, ওটা তুই না দিলেও পাবো। তাই? চল এখন রেস্টুরেন্টে যাব। ওকে চলো। তারপর আপুর সাথে রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। রাতে ইরাপুকে ফোন দিলাম। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার ফোন রিসিভ করলো। ইরাপু ফোন রিসিভ করতে বললাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও। খেয়েছো? তুমি? তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? যখন দেব তখনই দেখতে পাবে। তোমার ফেসবুক আইডির নাম কি? অবুঝমন। কার অবুঝমন? কে বোঝে না? আরে ফাজিল, অবুঝমন আমার আইডির নাম। ও আচ্ছা, তোমার আইডি খুঁজে রিকোয়েস্ট দিচ্ছি। ওকে, আর তোমাকে একটা কথা বলার আছে। বলো। ফোনে না, সামনাসামনি। কেউ বলবে যে ফোনে বলবে না বলছো? কিছু বুঝতে পারছি না। কি হলো? কিছু না। আমার স্বপ্ন কি জানো? কি? আমার স্বপ্ন আমাদের ছোট একটা সংসার হবে, আমাদের ছোট একটা ফুটফুটে মেয়ে হবে, ঠিক তোমার মতো। তোমার মতো হবে ঠিকই, কিন্তু আমার নামে নাম রাখবো। নাম কি রাখবো জানো? নাম রাখবো আনিকা। কি সুন্দর নাম, তাই না? চুপ যে, কিছু বলো। কি বলবো বুঝতে পারছি না। মানে? কিছু না। ও ওকে, আল্লাহ হাফিজ, ঘুম আসছে। ওকে, আল্লাহ হাফেজ। ইরাপু ফোন কেটে দিয়ে মনে মনে ভাবতে লাগলো, ও তো দেখি বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছে। না, ওকে সত্যিটা বলে দিতে হবে যে আমি এতদিন মজা করছিলাম। ইরা এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ইরার সাথে দেখা করে আমি বললাম, দেখি তোমার হাতটা দাও তো। আগে আবার কথাটা শোনো তারপরে। না, আগে হাতটা দাও, তারপর তোমার কথা শুনবো। না, আগে আমার কথা শোনো তারপরে। না, আগে তোমার হাত দাও। আচ্ছা নাও। আমি আমার পকেট থেকে ব্রেসলেটটা বের করে পরে দিতে যাব, তখন ইরাপু বলল, আমি তোমাকে ভালোবাসি না, এতদিন তোমার সাথে অভিনয় করেছি। ইরাপুর এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাও মুখে হাসি নিয়ে বললাম, মিথ্যা বলছো কেন? আর এভাবে মজা করছো কেন? আমি সত্যি বলছি, তোমাকে আমি কখনো ভালোবাসিনি। শুধু তোমার কাছ থেকে অপমানের প্রতিশোধ নিতেই এমন করেছি। তুমি আমার থেকে ছোট, তোমার আমার সম্পর্ক কোনোভাবেই হয় না। প্লিজ ক্ষমা করে দিও, আর আমাকে ভুলে যেও। চিন্তা করো না, আমার থেকে তুমি সুন্দর একটা মেয়ে পাবে। ইরাপুর কথা শুনে আমার শরীরের পার্টসগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। আমার শরীর পুরো স্তব্ধ হয়ে গেল। পৃথিবীটা যেন আমার চারদিকে ঘুরপাক খাচ্ছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার কলেজাটার ওপর কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে, আর আমার কলেজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। চোখের কোণ ভিজে উঠল। ইরা আপুর সামনে কাঁদতে চাইলাম না, তাই চোখের পানি কোনো মতে আটকে রাখলাম। প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু তুমি এটা আমার সাথে ঠিক করোনি। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কথাগুলো বলতে অনেক কষ্ট হলো, তাও বললাম। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখ দিয়ে পানি বের হয়ে আসতে চাইছে, কিন্তু বের হতে দিচ্ছি না। ওখান থেকে বাসায় চলে এলাম। কিরে,
তোকে এমন দেখাচ্ছে কেন? আর আজ ভার্সিটি যাবি নাকি? না, ইচ্ছে করছে না। ওকে। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বালিশে মুখ গুজে হাওয়া করে কেঁদে উঠলাম। কিছুক্ষণ কান্না করার পরে ব্যাগ গুছিয়ে নিলাম। বাসায় চলে যাব। এখানে আর থাকবো না, না হলে ইরাপুকে ভুলতে পারবো না, আর কোনোদিনও এখানে আসবো না। ইরাপু আমার সাথে এমনটা না করলেও পারতো। ইরাপুকে অনেক ভালোবাসি, কোনোদিনও বলতে পারবো কি না জানি না। রুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগ হাতে করে নিয়ে নিচে এলাম। খালাম্মা আমার হাতে ব্যাগ দেখে বলল, কোথায় যাবি? বাসায় চলে যাব। কেন? আমার কাজ আছে, তাই চলে যেতে হবে। কি এমন কাজ পড়লো যে চলে যেতে হবে? আমাকে যেতে হবে। খালাম্মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে একটা অটো নিলাম। তারপর 1 ঘন্টা পরে বাসায় চলে এলাম। আম্মু আমাকে দেখে বলল, কিরে ফাজিলের বাচ্চা ফাজিল, 1 মাস থাকবি বললি আর 7 দিন পর চলে এলি যে? কেন চলে যাব নাকি? বলো, চলে যাচ্ছি। আমার এমন রেগে যাওয়া দেখে আম্মার কিছু বললো না। আমি রুমে এসে দরজা লাগিয়ে আবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। শুধু একটা কথাই মনে আসে, ইরাপু এমনটা না করলেও পারতো। কেন আমাকে স্বপ্ন দেখিয়ে আবার ভেঙে দিল? এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। আম্মু আমার এমন অবস্থা দিয়ে খালাকে ফোন দিল। আপা, ওখানে কি হয়েছে? আকাশ এভাবে এলো কেন? তা তো আমি বুঝতেই পারছি না। আমাকে কাজ আছে বলে চলে গেল। আকাশের চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে, চোখ দুটো অনেক লাল হয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সকালে খাওয়া দাওয়া করে খুশি মনে বের হলো, কিন্তু যখন বাসায় এলো তখন ওর মন খারাপ হয়েছিল। তারপর একটু পর রুম থেকে হাতে ব্যাগ নিয়ে বের হয়ে এলো। আমি দেখছি কি করা যায়। দেখ। দুপুরে ঘুম থেকে উঠলাম, তারপর গোসল করে নিলাম, তারপর খেতে গেলাম। খাওয়ার সময় আম্মু বলল, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? কিছু না আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হুম। আমার কি হয়েছে সেটা জানার জন্য আম্মু জোর করলো না, কারণ জোর করে কোনো লাভ নেই, সেটা আম্মু ভালোভাবেই জানে। আম্মু, আকাশ কোথায়? খেতে ডাকো। থাকলে তো ডাকবো। থাকলে মানে? কোথায় গেছে? বাসায় চলে গেছে। কেন? কাজ আছে বলে চলে গেছে, কিন্তু তোর ছোট খালা বলেছে ও নাকি কেঁদেছে, ওর মন খারাপ। তুই কি কিছু বলেছিস? না তো, দাঁড়াও, আমি আকাশকে ফোন দিয়ে জানছি কি হয়েছে। তোকে বলবে? জানি না। ফারজানা আপু আমার ফোনে ফোন দিতে লাগলো, কিন্তু ফোন বন্ধ বলছে। কিরে, কি হয়েছে? ফোন বন্ধ করে রেখেছে। ইরাকে ফোন করে দেখি। ইরাকে কেন ফোন দিব? কিছু না, আর খাবো না। পুরো খেয়ে যা। ফারজানা আপু আর কোনো কথা না বলে তার রুমে গিয়ে ইরা আপুকে ফোন দিল। ইরা আপু ফোন রিসিভ করতেই ফারজানা আপু বলল, তোদের মধ্যে কি হয়েছে? চুপ কেন? কি হয়েছে বল? কই কিছু না তো। কিছু যদি না হয় তাহলে আকাশ বাসায় গেল কেন? আর আকাশ কান্না করেছে কেন? আমি আকাশকে ভালোবাসি না, এতদিন শুধু মজা করেছি। কি? আসলে ওর থেকে বদলা নেওয়ার জন্যই এমনটা করেছিলাম। ভালোবাসা তোর কাছে মজা করে হয়? না মানে। ফারজানা আপু আর কিছু না বলে ফোনটা কেটে দিল। ইরা আপু ফারজানা আপুকে আবার ফোন দিল, কিন্তু আপু ফোন কেটে দিল। ইরা আপু আবার ফোন দিল, কিন্তু আপু এবারও রিসিভ করলো না। আপু এবার ফোন বন্ধ করে রেখে দিল। রাতে, ফাজিলের সাও ফাজিল, এত তাড়াতাড়ি চলে এলে যে? এসে কি ভুল করে দিয়েছি? ভুল করলে বলো, অন্য কোথাও চলে যায়। আমার এভাবে রেগে যাওয়া দেখে আব্বু আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কি হয়েছে? জানি না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এই সময় ফোনে ইরার সাথে কথা বলতাম, কিন্তু আজ থেকে আর বলা হবে না, আর প্রিয় মানুষটির কণ্ঠও শুনতে পারবো না। ইরা আপুর কথা মনে পড়তেই চোখের কোণটা আবার ভিজে উঠল। চোখ মুছে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসেই না। বারবার সকালের কথাগুলো কানের কাছে বাজছে। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। ঘুমানোর জন্য একটা ঘুমের ওষুধও খেলাম। ওষুধ খাওয়ার একটু পরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে, এই বাজার যা তো, কোনো সবজি নেই, সবজি কিনে নিয়ে আয়। টাকা দাও। নেই। আব্বু, তুমিও টাকা দাও। আর টাকা কি করবে? তোমার বৌমা আছে তো, তাই তাকে শপিং করে দিব। ফাজলামি বাদ দিয়ে বল, টাকা কি করবি? আমার পকেটে কোনো টাকা নেই, তাই পকেট খরচ দাও। এটা আগে বললেই পারতি। এখন তো বললাম, এখন টাকা দাও। এই নে 100 টাকা। আব্বু গো, তুমি কত টাকা দিলা? আমার তো পকেটে রাখার জায়গায় নেই। বেশি হয়ে গেছে, আগে বলবি তো। আচ্ছা দে তাহলে, 100 কমিয়ে 50 টাকা দি। আবার বাপ বেটা শুরু হলো। এই তাড়াতাড়ি বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। দাঁড়িয়ে কেন, যা।
তাড়াতাড়ি 5,000 টাকা দাও। কি? জি আব্বা হুজুর। হবে না? আম্মু দিতে বলো। তুই না তোর খালার বাসা যাওয়ার আগে 5,000 নিলি? ওটা শেষ হয়ে গেছে, এখন টাকা দাও। এই নে 1,000, এর থেকে বেশি দিতে পারবো না। দাও। আরে বাইকের চাবিটা দাও। এই নে। আব্বুর কাছ থেকে বাইকের চাবিটা বের করে বাজারে গেলাম। বাজার থেকে তরকারি কিনে বাসায় চলে এলাম। আম্মু এই নাও। আর যে টাকা বেশি হয়েছে তা ফেরত দে। ছি, বিড়ালকে মাছ জমা দেওয়ার পর ফেরত চাইছে। তোকে তো আম্মু চামচটা হাতে নিতেই দিলাম তোর এক দূরে রুমে চলে এলাম। যেমন বাপ তেমন তার ছেলেও হয়েছে। রুমে এসে শুয়ে পড়লাম, তখন ইরার কথা মনে পড়ে গেল আর মনটা খারাপ হয়ে গেল। না, যতক্ষণ একা থাকবো ততক্ষণ মন খারাপ থাকবে, তার থেকে ভালো বাইরে যাই। রুম থেকে বের হয়ে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আমাদের বাসার পাশে থাকা দোকানে এলাম। বসে আছি, তখন দেখলাম রায়হান কোথাও যাচ্ছে, তাই রায়হানকে ডাক দিলাম। রায়হান আমার বন্ধু, ডাক শুনে রায়হান এলো। তারপর রায়হানের সাথে বসে গল্প করতে লাগলাম। ঘন্টা খানেকের মতো গল্প করে বাসায় এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এদিকে ভার্সিটিতে আজ আমার জন্য না দাঁড়িয়ে চলে এসেছিস কেন? এমনি। ও, কিছু কি বলবি? এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? কেমন রেগে রেগে কথা বলছিস? আর সরি ওই রকম করার জন্য। সব কিছু সরি বললেই মাফ হয়ে যায় না। যেটা করেছিস সেটা আমি কল্পনাতেও ভাবিনি তুই এমন করবি। আকাশের উপর প্রতিশোধ নেওয়া ছিল তো অন্যভাবে নিবি। আর কিছু বললে বল, না হলে আমার সামনে থেকে সর। তোকে দেখলেই তোর উপর রাগ হচ্ছে। আচ্ছা থাক, তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। তোর মতো বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আজ থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ। ফারজানা দাঁড়া। ফারজানা আপু ইরাপুর কথা না শুনে অন্য জায়গায় চলে গেল। 5 দিন পর আকাশকে ফোন দিয়ে তোদের বাসায় ডাক। 2 দিন ভার্সিটি এলি না কেন? আর তোর অবস্থা এমন কেন হয়েছে? এমনি ডাক প্লিজ। বুঝতে পারছি তোর এমন অবস্থা হওয়ার কারণ। হাসিস না, ফোন দিয়ে ডাক প্লিজ। তুই ফোন করে ডাক। অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করছি কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আকাশ তো নাম্বার চেঞ্জ করে নিয়েছে, আর যেটা ব্যবহার করেছে সেটা আমার কাছে নেই। ও ভাবি তোমার মনের ভেতর তাহলে ভালোই ঝড় চলছে। বাল, ওদের বাসায় চল। তুই যা, আমাকে কেন বলছিস? তুই কি যাবি? ক্লাস আছে, যেতে পারবো না। রাখ তোর ক্লাস। পথে এসো বেষ্টু। কি? যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এখানে শর্তের কি আছে? আমার 1 মাসের ক্যান্টিন খরচ তোকে দেওয়া লাগবে। কি? আমি পারবো না। তাহলে তোকে যেতে হবে না। আচ্ছা দেবো। আর সুযোগের সদ্ব্যবহার করছিস তো? আমারও একদিন না একদিন তো আসবেই, তখন সুদে আসলে ডাবল ডাবল আদায় করে নেব। তখন দেখা যাবে। বল, শর্তে রাজি? না হয় উপায় আছে? আগে বাসায় যাব, তারপর যাব। বাসায় যাবি কেন? আম্মুকে বলতে হবে না। আর তুই আন্টিকে বলছিস? কি? তুই যাচ্ছিস? আব্বু আম্মু জেনে গেছে। আঙ্কেল, আন্টি রাজি হয়ে গেছে। আমি কেমন সেটা তো জানিসই। রাজি না হয়ে যাবে কোথায়? কিন্তু আকাশের অভিমান রাগ ভাঙাতে পারবি? কেন পারবো না? বেশটু গিয়ে দেখো, তারপর বুঝতে পারবা ওর রাগ ভাঙাতে পারবা কি পারবা না। একবার আকাশ কি খালাম্মা কি জন্য যেন বকেছিল, সেই জন্য 2 দিন খালাম্মার সাথে কথা বলেনি। শুধু রাগেই না, অনেক জেদিও। ওর আম্মুর সাথে এমন করে। এখন তুই ভেবে দেখ তোর সাথে কি করে। কিরে তোরা? খালাম্মার বাসায় যাব। কেন? এটা তোমাদের বৌমা হবে, তাই যেতে হবে আর কি। ঠিক বুঝলাম না। পরে বলবো। ফারজানা আপু আর ইরা আপু ফারজানা আপুর রুমে চলে গেল। 1.5 ঘন্টা পর সোফায় আম্মুর কোলে মাথা রেখে মোটু পাতলু দেখছি আর হাসি। তখনই বেল বেজে উঠলো। তখন আম্মু বলল, মাথা সরা দেখি এখন আবার কে এলো? আমি মাথা সরিয়ে নিতেই আম্মু উঠে দরজা খুলতে গেল আর আমি আমার মতো মোটু পাতলু দেখতে থাকলাম। আজ তাহলে ছোট খালার কথা মনে পড়েছে? তা না, পড়াশোনার চাপে আসার সময় হয়ে ওঠে না। ও, ভিতরে আয়। এটা কে? আমার বেস্ট ফ্রেন্ড আর তোমার বৌমা। তুইও কবে থেকে আকাশের মতো হলি? সত্যি, এটা তোমার হবু বৌমা। আম্মু এবার ফারজানা আপুর দিকে বড় বড় চোখ করে তাকালো। ইরা তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এভাবে দেখছো কেন? তুই যা বললি তা শুনে তো বড় বড় চোখ হবেই। আকাশ কোথায়? এতক্ষণ তো টিভি দেখছিল, মনে হয় ওর রুমে না হয় ছাদে গেছে। ও আচ্ছা, আমরা যে জন্য এসেছি। বল, কি জন্য এসেছিস? ফারজানা আপু আম্মুকে সব বলল। আম্মু সব শুনে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ও,
আর দেখো আকাশের অভিমান ভাঙাতে পারো কিনা। জি, ওর রুমটা কোনটা? আমার সাথে আয়। আমি ছাদ থেকে নিচে নামতে দেখি ইরা আর ফারজানা আপু। তাদের দেখে আমি আম্মুকে বললাম, আম্মু আমি বাইরে গেলাম। কোথায় যাবি? রায়হান ফোন করে কেন জানি ডাকলো। না গেলে হয় না? কেন? তোর সাথে কথা ছিল। ও আচ্ছা, যা বলবা তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। আমি না, ইরা বলবে। ও জি আপু, বলেন কি বলবেন। একটু ছাদে চলো। এখানে কিছু বললে বলেন, না হলে আমি গেলাম। সরি। আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে সরি বলছেন কেন? আমি আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে দুপুরে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে এলাম। আম্মু তাড়াতাড়ি খেতে দাও। বস দিচ্ছি। ফারজানা, ইরা তোমরাও বসো। আমি একটা চেয়ার টেনে বসলাম, ইরা আমার সামনে বসলো। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল, আমিও খেতে লাগলাম। একটু পর কেউ আমার পায়ে সুড়সুড়ি দিতে লাগলো। ইরার ফারজানা আপুর দিকে তাকালাম। ইরা আপুর দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসছে, আর ফারজানা আপু চুপচাপ খেয়ে যাচ্ছে। বুঝলাম ইরা আপুই এমন করছে। কিছু বললাম না, শুধু পাটা টেনে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর ইরা আপু আর ফারজানা আপু আমার রুমে এলো। সরি, প্লিজ ক্ষমা করে দাও। চুপ করে আছি আর ফেসবুকিং করছি। ইরা আপু আবার বলল, প্লিজ ক্ষমা করে দাও। চুপ করে মোবাইল টিপছি, চোখে ঘুম ভাব, তাই দিলাম ঘুম। এইভাবে দাঁত কেলিয়ে হাসার কি আছে? আকাশ তো ঘুমিয়ে পড়লো। সেটাই তো দেখছি। আচ্ছা, তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কেন? যেতে বলেছি, যা। কেন বল? তুই যা তো। ওই, উল্টাপাল্টা কিছু করার ধান্দা আছিস নাকি? বাদ, তোর মাথায় কি কখনো ভালো চিন্তা ভাবনা আসে না? সব সময় খারাপ ভাবনা নিয়ে ঘুরে বেড়াস। বোন, তুই কেমন সেটা আমি ভালোভাবে জানি। আর যাচ্ছি। ফারজানা যেতে ইরা দরজা আটকে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, আর মনে মনে বলল, কি অদ্ভুত গায়ে অনুভূতি। মনে হচ্ছে আমি এখন সুখের রাজ্যে আছি, আর ওর মুখটা কত মায়াবী লাগছে। হঠাৎ ঘুমের ঘরে আমি ইরার ওপর একটা পা তুলে শক্ত করে জড়িয়ে ধরলাম। ইরা মনে মনে বলতে লাগলো, শালা কি আমাকে মেরে ফেলবে নাকি? বাপরে বাপ, কত শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিন্তু ভালোই লাগছে। ওর কপালে একটা কিস দিতে ইচ্ছা করছে, আর ইচ্ছাটাকে আটকে রাখবোই কেন? হুম হুম। হঠাৎ কপালে কারো স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ইরা আপু। ইরা আপুকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠলা কেন? আমার তো ভালোই লাগছিল। রুম থেকে বের হন। না বেরিয়ে যান। না গো জান, আমি তোমার সাথেই ঘুমাবো। আম্মু, আম্মু। এখানে আম্মুকে ডাকার কি আছে? কিছু বললাম না, রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে বললাম, ইরা আপুকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলছি। আম্মু উঠে আমার রুমে গেল। তারপর ইরার আম্মু বের হয়ে গেল। তারপর আমি রুমে গিয়ে দরজা আটকে বিছানায় এসে দিলাম ঘুম। কিরে, বের করে দিল কেন? ঘুমের ঘরে কত সুন্দর করে জড়িয়ে ধরেছিল, মজাই লাগছিল। আর কেন যে চুমো দিতে গেলাম আর ঘুম থেকে উঠে গেল। ভালো তো, এখন ঘুমিয়ে পড়। ভাবলাম জড়িয়ে ধরে ঘুমাবো, কিন্তু কিসটার জন্যই হলো না। কথা কম বলে ঘুমাতো, আবার অনেক ঘুম পাচ্ছে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, তখন ইরা আপু আর ফারজানা আপু এলো। আমরা চলে যাব আর তুইও আমাদের সাথে যাচ্ছিস? তোমরা যাও, বারণ করেছে কে? কিন্তু আমি যাচ্ছি না। চল না। আমি তো যাচ্ছি না, পার্মানেন্টলি থেকে যাচ্ছি। কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কি ব্যাপার, বোবা হয়ে গেলে নাকি? এবারও কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। সরি তোমার সাথে ওরকম করার জন্য। এবার সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না বলে বলেন যে প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। এবার এরা তোকে সত্যি সত্যিই ভালোবাসে। কিছু বললাম না, ছাদ থেকে নেমে গেলাম। তারপর বাইরে চলে এলাম। কাঁদছিস কেন? আমাকে বিশ্বাস করছে না। বিশ্বাস করবে কেমন করে? তুই তোর বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। মানুষ মাত্রই তো ভুল, আর আমিও করেছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? আমাকে বলে কি লাভ? যাকে বলা তাকে বল। কি হলো মা, কাঁদছো কেন? তোমার ছেলে অনেক পচা, আমাকে বিশ্বাস করছে না। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা করছি। ইরা আপু আম্মুকে জড়িয়ে ধরে ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো। ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এলাম। বাসায় আসতেই আব্বু ডাক দিল। আব্বুর কাছে গিয়ে বসলাম। আব্বু বললেন, বিয়ে ঠিক করেছি। আরেকটা বিয়ে করবা? আহ কি ভালো, তাহলে তোমার বিয়েতে অনেক মজা করব, আর আমারও 2টা আম্মু হবে। কি মজা, কি মজা। আমি তাহলে আবার বিয়ে খাবো। আমি বিয়ে করব কেন? একটা এনে জীবন তেজপাতা হয়ে গেছে, আর একটা নিয়ে এলে তো জীবন পুরো শেষ। আমার দিকে তাকিয়ে দেখি তো রাগে মুখ লাল করে নিয়েছে, আর এদিকে তো ইরা আপু আর ফারজানা আপু মুখ চেপে হাসছে।
আজ আর কিছু বললাম না, না হলে তুই বাপ্পাটাকে ঝাড়ু পিটা করতাম। আব্বুর কথা শুনে আব্বু চুপ হয়ে গেল। আমি তো মুচকি মুচকি আসছি। আব্বু বলল, আমরা তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে করতে পারবো না। তুই করবি না? তোর আম্মুর দিকে তাকাও কেন? আর পুরোটা না বলে এভাবে থেমে গেল যে? আরে বাপ, বিয়ে করলে তোর সমস্যা কি? আমি বিয়ে করছি না, এটাই আমার শেষ কথা। আশা করি সামনে আমার বিয়ে সম্পর্কে আর কোনো কথা বলবে না। তারপর ওখান থেকে উঠে রুমে চলে এলাম। একটু পর ইরা আপু আমার রুমে এসে দরজা লাগিয়ে আমার কাছে এলো। এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করিয়ে বলল, কিরে, তোর সমস্যা কি? আমি কি মূর্তির সাথে কথা বলছি? ঠিক আছে, তোকে আমি বিয়ে করতে হবে না। আমি ভুল করে ফেলেছিলাম, পারলে মাফ করে দিস। ইরা আপু আমার শার্টের কলার ছেড়ে দিয়ে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। ইরা আপু দরজা খুলে আবার আমার শার্টের কলার ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, ভাবলি কি করে আমি তোকে ছেড়ে চলে যাব? তোকে ছেড়ে কখনো কোথাও যাব না, আর সারা জীবন তোর ঘাড়ে ভূতের মতো বসে থাকবো। আমি চুপ করে আছি। কথা বলো না প্লিজ। বলছি তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ 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 ক্ষমা করে দাও। অন্তত কথাটা তো বলো। দাঁড়া, তোর তোর কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। ইরা আপু আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। আর আমি বিছানায় বসে মনে মনে হাসতে লাগলাম। একটু পর ইরা আমার রুমে এলো, তাও আবার ফল কাটা একটা ছুরি এনে আমার পেটের সামনে ধরে বলল, কথা বলবি না, তোর পেটে আমি ছুরি ভরে দেবো। কিছুই বলছি না, শুধু চুপ করে দেখছি। কথা বল, নাহলে সত্যি সত্যি তোর পেটে ছুরি ভরে দেবো। ইরা ছুরিটা ফেলে দিয়ে বলল, হ্যাঁ, তুই মানুষটা মূর্তি বুঝতেই পারছি না। ইরা চলে গেল আর আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। কিরে, কি হলো? ধুর, ওই মানুষটা মূর্তি কিছুই বুঝছি না। কেন যে ছেলেটা ওরকম বুঝতে পারছি না। যার সাথে ভালো সম্পর্ক তার সাথে বন্ধুর মতো ফ্রি, আর যে ওর সাথে ঝামেলা করবে তার ছায়ার আশেপাশেও যায় না। এমন কেন হয়েছে? আপনারা কিছু বলেন না। তোমার আন্টি কি বলবে? একদিন বকেছিল, তাই 2 দিন কথা বলেনি। তোমার মতো অনেক চেষ্টা করে ওর রাগ ভাঙাতে হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তাহলে শোনো। ইরা আপু তার প্ল্যান সবাইকে বলল। আপনারা এত উত্তেজিত হয়েন না, প্ল্যানটা আপনারাও জানতে পারবেন। প্ল্যান শুনে ফারজানা আপু বলল, যদি অন্য কিছু হয়ে যায়? কিছু হবে না। আকাশ যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে ঠিক যাবে। আচ্ছা, তোমরা সবাই খেয়ে নাও, আর আমি আকাশকে ডেকে নিয়ে আসি। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এলো। এসে বলল, এই আকাশ, চল খেতে যাবি। চলো। আম্মুর সাথে খাবারের জন্য এলাম। এসে চেয়ার টেনে আব্বুর পাশে বসলাম। তারপর চুপ করে খেয়ে উঠে গেলাম। চেয়ার থেকে ওঠা মাত্রই আব্বু বলল, সত্যি তুই বিয়ে করবি না? তোমাকে বলিনি আমার সামনে আর বিয়ের কথা বলবা না? রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। একটু পর আমার রুমে ইরা আপু এলো। এসে বলল, আমাকে ক্ষমা করা যায় না? মানুষ মাত্রই তো ভুল হয়। আমি মনে হয় ভুল করেছি, তাই বলে ক্ষমা করা যায় না? কথাটা তো বলো। এমনভাবে চুপ করে থাকিও না প্লিজ। আমি চুপ করে থাকলাম। তো আপনার সমস্যা কোথায়? তোমার চুপ থাকা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। বলেছি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে আমার পিছনে এভাবে লেগে থাকেন কেন? অসহ্য। ক্ষমা করে থাকলে কথা বলো না কেন? বললাম তো। এভাবে কথা বলো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি এখান থেকে যাবেন? আর আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। আগে তো ভালোভাবে কথা বলতে। মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। আর প্লিজ আপনি এখান থেকে যান। ঠিক আছে, আর তোমার সামনে আসবো না। ভালো থাকিও। ইরা আপু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি মন খারাপ করে শুয়ে পড়লাম। কান্না করিস কেন? খুব খুব কষ্ট হচ্ছে রে। কাঁদিস না। বাসায় চলে যাব। এত রাতে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি এক্ষুনি চলে যাব। তুই গেলে চল, নাহলে তুই থেকে যা। আচ্ছা চল যাবো, কিন্তু কান্না থামা। পরের দিন সকালে খাবার টেবিলে ফারজানা আপু বা ইরা আপুকে দেখতে পেলাম না। মনে হয় চলে গেছে। একটু খারাপ লাগলো। এমনভাবে 2 দিন পার হয়ে গেল। 2 দিন পর রুমে বসে আছি, তখন আব্বু আর আম্মু আমার রুমে এলো। আম্মু বলল, আকাশ, তুই কি আমাদের সাথে যাবি? কোথায়? ইরার বিয়ে আমাদের ইনভাইট করেছে, তাই আমরা যাচ্ছি। ইরাপুর বিয়ের কথা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অনেক কষ্ট ফিল হলো। চুপ হয়ে গেলি যে? যা, রেডি হয়ে আয়। তোমরা যাও, আমি যাব না। মনে মনে বললাম, গিয়ে কি করব? প্রিয় মানুষটি অন্য মানুষের হাত ধরে চলে যাওয়া দেখব? আমি তো তা সহ্য করতে পারবো না। অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার কলেজাটা টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। হঠাৎ চোখের কোণটা ভিজে উঠল। আচ্ছা, তুই তাহলে থাক, আমরা গেলাম। ওকে। আম্মু আর আব্বু চলে গেল। আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। আজ আমার দোষে আমার ভালোবাসার মানুষটাকে হারালাম। না,
এখনও সময় আছে, যাই গিয়ে বিয়েটা আটকাই। চোখ মুছে বাইক নিয়ে বের হয়ে গেলাম। ধীরে ধীরে বাইকের স্পিড বাড়াতে থাকলাম আর নীলাকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই নীল ফোন রিসিভ করলো। বললাম, দোস্ত তাড়াতাড়ি ইরাপুর বিয়েটা যেভাবে হোক আটকা। কি, ইরাপুর বিয়ে? হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি কর, আমি প্রায় চলে এসেছি। দাঁড়া যাচ্ছে। আচ্ছা। আমি সামনে তাকাতে দেখি একটা ট্রাক খুব দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসে। বাইক অন্যদিকে নেওয়ার আগেই ট্রাকটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। বাইক একদিকে ছিটকে পড়লো আর আমি অন্যদিকে। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মুহূর্তে রক্তে আমার চারপাশ লাল হয়ে গেল। চারদিকে লোকজন জমা হয়ে গেল। আমার চোখের সামনে আব্বু আম্মুর ছবি ভেসে উঠল। বুঝতে পেরেছি পৃথিবীতে আজ আমার শেষ দিন। আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে কালেমা পড়লাম। ফোনে নীল হ্যালো হ্যালো বলে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আকাশ কথা বলছে না কেন? আর শব্দটা কিসের হলো? আর আবার কিছু হলো না তোর? তখন একটা লোক ফোন কানের কাছে ধরে বলল, আপনি কি বলছেন? আপনি যার ফোন রিসিভ করছেন আমি তার বন্ধু, কিন্তু আপনি কে? আমি একজন ডাক্তার, আর যার ফোন সে অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা গুরুতর। কি? ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান প্লিজ। আমি ওর পরিবারকে জানাচ্ছি, আর আমি ফোন দিব, তখন রিসিভ করবেন প্লিজ। ওকে। ডাক্তারটা সবাইকে সরিয়ে আমাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। আর নীল দৌড়ে কালাম্মার বাসায় গেল। নীলের এমনভাবে দৌড়ে আসা দেখে ফারজানা আপু বলল, কিরে এমনভাবে দৌড়ে এলি কেন? আকাশ, আকাশ, আকাশ আকাশ করছিস কেন? আকাশে কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা অনেক খারাপ। কি? একজন ডাক্তার ওর ফোন থেকে ফোন করেছিল। নীলের কথা শুনে আব্বু আম্মু খালাম্মা ফারজানা আপু সবাই স্তব্ধ হয়ে গেছে। আম্মু তো কান্না শুরু করে দিয়েছে। ও এখন কোথায় আছে? বলতে পারছি না। আকাশের ফোনে ফোন দেন, ডাক্তারটা রিসিভ করবে। আব্বু তাড়াতাড়ি আমার ফোনে ফোন দিল। আর ডাক্তারটা ফোন রিসিভ করতে আব্বু বলল, আমার ছেলে কেমন আছে? আর আমার ছেলে কোথায় আছে? আপনার ছেলে এই হাসপাতালে আছে, আর আপনার ছেলের অবস্থা অনেক খারাপ। বাঁচবে কিনা জানি না, আল্লাহ ভরসা। আব্বুর হাত থেকে ফোনটা পড়ে গেল আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। কথা বলো না কেন? বলো, আমার আমার ছেলে কোথায় আর কেমন আছে? ডাক্তার বলল আকাশের অবস্থা অনেক খারাপ, বাঁচবে কি না জানি না। আব্বুর মুখে এমন কথা শুনে আম্মু জ্ঞান হারিয়ে ফেলল। সবার মাঝে মরা কান্নার একটা রোল পড়ে গেল। আম্মুকে সবাই ধরে গাড়িতে উঠালো। তারপর ডাক্তারের ঠিকানা অনুযায়ী চালাতে লাগলো। কিছুক্ষণ পর হাসপাতালে চলে এলো। তারপর রিসেপশন থেকে আইসিওর নাম্বার জেনে নিয়ে আইসিওর সামনে চলে গেল। আর আম্মুকে একটা নার্সকে দিয়ে একটা রুমে পাঠিয়ে দিল। আইসিইউ থেকে একটা ডাক্তার বের হতেই আব্বু বলল, ডাক্তার, আমার ছেলের অবস্থা এখন কেমন? আপনার ছেলের অবস্থা খুব ভালো না, আল্লাহকে রাখেন। এই রোগীর শরীরে রক্ত শূন্য। আমাদের ব্লাড ব্যাংকে এই 2 ব্যাগ রক্ত ছিল, ওগুলো দিয়ে রাখছি। আর তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে ও পজিটিভ 3 ব্যাগ রক্ত ব্যবস্থা করেন। ওকে ডাক্তার। আব্বু আর দেরি না করে ব্লাড ব্যাংকে ফোন দিল। ব্লাড ব্যাংক থেকে বলল তাদের কাছে এই মুহূর্তে এই গ্রুপের রক্ত নেই। এভাবে আব্বু 3টি ব্লাড ব্যাংকে ফোন করলো, কিন্তু 3 জায়গায় এই গ্রুপের রক্ত নেই বলল। আব্বুর মাথায় হাত দিয়ে বসে পড়লো। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আঙ্কেল, আমাদের সবার রক্ত পরীক্ষা করলে কেমন হয়? দাঁড়াও, ডাক্তারকে বলি। আব্বু নীল ডাক্তারের কাছে গেল। এদিকে আম্মুর জ্ঞান ফিরতেই কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার ছেলে কোথায়? আমি যাব ওর কাছে। শান্ত হো, আকাশের কিচ্ছু হবে না, আকাশ ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত থাকবো আপা, তুমি বলো? হ্যাঁ, একটা মাত্র ছেলে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? আকাশকে কোথায় রাখা হয়েছে সেখানে চলো। চল। ফারজানা আপুর ফোনটা বেজে উঠলো। ফারজানা আপু ফোনের দিকে তাকিয়ে দেখে ইরা ফোন করেছে, তাই তাড়াতাড়ি রিসিভ করলো। বল। তোর কণ্ঠ এমন কেন শোনাচ্ছে? আর তোরা কখন আসবি? আমাদের আর যাওয়ার হবে না, আমরা হাসপাতালে আছি। হাসপাতালে কেন? কার কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা খুব সিরিয়াস। ডাক্তার এখন ঠিকভাবে কিছু বলতে পারছে না, তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আয়। ফারজানার কথা শুনে ইরার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলো তাকে হাসপাতালে যাওয়া লাগবে, যত দ্রুত সম্ভব রুম থেকে দৌড়ে গাড়ির চাবিটা নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। গাড়ি চালাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে গাড়ি এগোচ্ছেই না। আমাদের কারো রক্ত ও পজিটিভ না, কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাদের কারো রক্ত ও পজিটিভ না? আম্মু খালামা ফারজানা আপু
তিনজনই না বলল। আম্মু আবার কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলল। রক্ত পেয়েছেন? না ডাক্তার সাহেব, আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারলাম না। আব্বু এবার কেঁদে দিলেন। ইরা আপু আধা ঘন্টা পর এলো, এসে কেঁদে কেঁদে বলল, আকাশ কেমন আছে? আকাশ কোথায়, আমি দেখবো? ওর ও পজিটিভ রক্ত লাগবে, কোথাও পাওয়া গেল না। যত রক্ত লাগবে আমি দেবো, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। চল ডাক্তারের কাছে। ইরা ডাক্তারকে গিয়ে বলল, আর ডাক্তার ওর কাছ থেকে রক্ত নিল। 1 ঘন্টা পর অপারেশন শেষ করে ডাক্তার যখন বের হলো, তখন আব্বু বলল, ডাক্তার, আমার ছেলে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকতে থাকেন, আর 48 ঘন্টার আগে কিছুই বলতে পারছি না। ডাক্তার চলে গেল। আর আবারও সবাই কান্নায় ভেঙে পড়লো আর আল্লাহকে ডাকতে লাগলো। ইরা কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হয়েছে। আমি যদি সেদিন বিয়ের প্ল্যানটা না করতাম, তাহলে এগুলো কিচ্ছু হতো না। ওর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমাকে একটু পর বেড়ে দিল। সবাই আমার চারপাশে চুপ করে আমার দিকে চেয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। 50 ঘন্টা হতে চলল, কিন্তু আমার জ্ঞান ফেরার কোনো নামই নেই। এদিকে আম্মু, ইরা আপু না খেয়ে শুধু কান্না করে নিজেরাই এক একটা রোগী হয়ে গেছে। 3 দিন হয়ে গেল, এখন আমার জ্ঞান ফিরেনি। 4 দিনের দিন 12টায় জ্ঞান ফিরল। আমার পুরো শরীরে ব্যান্ডেজ করা, শরীর অনেক ব্যথা করছে। মাথাটা কোনো মতে চারদিকে ঘোরালাম। হঠাৎ করে কানে কান্নার আওয়াজ বেশি এলো। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা আম্মু। আম্মু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, তুমি আমার কাছে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না। তোমার কাছে আমি আর কিছুই চাই না। দয়া করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রয়োজনে আমার জীবনের বদলে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমার প্রার্থনা কবুল করো। আম্মু বলে আস্তে করে ডাক দিলাম। আম্মু আমার কণ্ঠ শুনে থেমে গেল, তারপর আমার দিকে তাকালো। আমি আবার আম্মুকে ডাক দিলাম। এবার আম্মু তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে আমার কাছে এসে বলল, আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। আম্মু খুশিতে আত্মহারা হয়ে আমার কপালে ও গালে কিস করলো। আমি বললাম, আম্মু খিদে পেয়েছে তো। আম্মু চোখ মুছে বলতে লাগলো, কি খাবি? লে হালুয়া। আমি যা খাবো তুমি কি তাই করে দিবে নাকি? যা আসে তাই দাও, অনেক খিদে পেয়েছে। দাঁড়া, দিচ্ছি। আমি এই অবস্থায় দাঁড়াতে পারবো না, শুয়েই থাকবো। হয়েছে বাপ, আর কথা ধরিস না। কথা কি ধরা যায়? বাপ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর। তারপর আম্মু আমাকে কলার পাউরুটি খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ইরার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল, আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কাঁদছিস কেন? এমনি। আজকে কি বার? বুধবার। কেন? ও, তোমার মুখ এমন শুকনো হয়ে আছে কেন? ভালোভাবে খাওয়া দাওয়া করনি? না, তবে আগামীকাল থেকে খাবো। আব্বু কোথায়? বাসায় গেছে। ও আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। বুঝতে পেরেছি, 4 দিন ঘুমাওনি। ঘুমাবো না, আমার ফাজিল ছেলের সাথে 4 দিন কথা বলি না। আরে ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে তো কথা বলতে পারবে। আর আমার মাথাটাও কেমন টনটন ব্যথা করছে, আমিও ঘুমিয়ে যাই, আমার অনেক ঘুম পাচ্ছে। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরের দিন সকালে সবার কথা বলার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। আমি বলে উঠলাম, কি ব্যাপার, এটা কি মাছের বাজার যে এখানে চেঁচামেচি করছো? না রে ফাজিল, এটা হাসপাতাল, আর আমরা সবাই হাসপাতালেই আমাদের ফাজিলটাকে দেখতে এসেছি। সবার মাঝে আমার চোখ দুটো একজনকে খুঁজতে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল। সে আসবে কেন? সে তো অন্য কারো হয়ে গেছে। আজ আমার জন্য প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। এভাবে চারিদিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না, ফারজানা আপুকে দেখলাম বাইরে গেল, আবার 2 মিনিট পর চলে এলো। আমি বললাম, আম্মু একটু ওয়াশরুমে যাব। চল, আমি নিয়ে যাচ্ছি। তারপর আব্বু আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর আবার কোলে করে নিয়ে এলো। বেডে শুয়ে আছি, হঠাৎ কেউ এসে আমার গাল ও কপালে চুমু দিতে লাগলো। এমা, এ তো ইরা আপু। আরে আরে, করছেনটা কি? চুপ থাক। আরে করছেনটা কি? সবাই দেখছে তো। এখানে আমাদের থাকা ঠিক হবে না, সবাই কেটে পড়ো। সবাই বাইরে চলে গেল। তারপর দরজা টেনে দিল। আমি বললাম, আপু আপনার এমন অবস্থা কেন? আপনার হাজবেন্ড কি আপনার উপর টর্চার করেছে? আর আপনার হাজবেন্ড কোথায়? কুত্তা, আপু বলবি না। আর আমার বিয়ে কবে হলো যে আমার হাজবেন্ড থাকবে? কেন সেদিন? সেদিন আমার বিয়ে না, বার্থডে ছিল। ও, আপনার এমন অবস্থা হয়েছে কেন? কুত্তা পিলেই হনুমান লালবন্ধ তোর জন্য। তোর যদি কিছু হয়ে যেত, তাহলে আমার কি হতো? আমি তো মরে যেতাম। তোকে খুব ভালোবাসি রে, খুব।
আর কান্না থামাও। চেহারার কি অবস্থা করেছো বলো তো? দেখতে একদম শেওড়া গাছের পেতনির মতো লাগছে। যাও, ময়দা দিয়ে চেহারা ঠিক করে এসো। আমি ময়দা মাখি না, শুধু হালকা লিপস্টিক ব্যবহার করি। ও, তাহলে তো ভালোই, আমাকে ময়দা কিনতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালোভাবে বলো। কিভাবে? ফাজলামি বাদে ভালোভাবে বলো না। আচ্ছা বলছি, আই লাভ ইউ টু। এটা মুয়া। এটা কি হলো? কিস দিলাম। 3 মাস পর বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যেতে কেমন ভয় ভয় করছে। বুকে ফু দিয়ে ভেতরে গেলাম। আমার আশার শব্দ পেয়ে ইরাপু বিছানা থেকে উঠে আমাকে সালাম করতে গেল, কিন্তু দিলাম না। ইরাকে ধরে নিয়ে বললাম, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে মাথা নত করলে গুনাহ হয়। আর চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করি। তারপর দুজন মিলে অজু করে এসে নামাজ আদায় করে দোয়া করলাম। তারপর ইরাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। তারপর যান ভাগেন, আমার বুঝি লজ্জা করছে না? আর বাকিটা ইতিহাস। এই ইতিহাস জানতে গেলে বিয়ে করে নিয়ে জানতে হবে। গল্পটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যাওয়ার সময় সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।